চন্দ্রশিলা শৃঙ্গ থেকে সুপ্রভাত বন্ধুরা। হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আ হররফুল লাইফ। আমি তোমাদের হোস্ট শাশ্বতী, আর তোমাদেরকে আবারও নিয়ে চলে এসেছি একটি নতুন ব্লগে। তো চলো আমার সঙ্গে এই ব্লগটি দেখতে থাকো আর এনজয় করতে থাকো একটি নতুন ডেস্টিনেশন। গত পর্বে আপনাদের আমরা কেদারনাথ ঘুরিয়ে দেখিয়েছি। আশা করি আপনাদের ব্লগটি ভালো লেগেছে। যদি এখনও না দেখে থাকেন তাহলে ওপরের আই বাটনের লিঙ্কটি দিয়ে দিলাম, একবার দেখে নেবেন। আজ চলুন আপনাদের নিয়ে যাই আমাদের পরের গন্তব্যে। গতকাল সকালবেলা প্রায় 16 কিলোমিটার ট্রেক করে যখন গৌরীকুণ্ড ফিরে এলাম তখন বিকেল গড়িয়ে গেছে। পাহাড়ি এলাকায় সন্ধ্যের পর আর কোনো পাবলিক যানবাহন চলেন না। শরীরও ক্লান্ত, তাই পরিস্থিতি বুঝে আমরা সেদিন রাতটা গৌরীকুণ্ডেই থাকার সিদ্ধান্ত নিলাম। এখানে থাকার জন্য অনেক হোটেল আছে, আগে থেকে বুকিং করা না থাকলেও রুম পাওয়া যাবে। শুধু সমস্যা একটাই, পাহাড়ের ঢালে তৈরি, তাই এই হোটেলের সিঁড়িগুলো অনেক উঁচু। সারাদিনের ট্রেকের পর এই সিঁড়ি ভেঙে ওঠাটা একটু কষ্টকর। রাতে খাবার খেয়ে আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলা হোটেল থেকে চেক আউট করলাম। 500 মিটার হেঁটে পৌঁছালাম গৌরীকুণ্ডের শের সুমো স্ট্যান্ডে। মাথাপিছু 100 টাকা নিল। এই সুমো গাড়িটি আমাদের পৌঁছে দিল সোনপ্রয়াগ বাজারে। কিন্তু এখানে এসে জানতে পারলাম এখান থেকে বাস পাওয়া যাবে না। আবার হাঁটতে হাঁটতে একটু এগিয়ে গেলাম কার পার্কিংয়ের এলাকায়। আমাদের আজকের গন্তব্য চোপটা চন্দ্রশিলা। ডিরেক্ট যেতে গেলে গাড়ি রিজার্ভ করে যেতে হবে, আর না হলে করতে হবে ব্রেক জার্নি। ভাগ্য ভালো, একটু খুঁজতে গৌরীকুণ্ড থেকে রুদ্রপ্রয়াগ জেলার উখিমঠ পর্যন্ত একটি শেয়ার গাড়ি পেয়ে গেলাম। মাথাপিছু পড়ল 250 টাকা। উখিমঠ বাজার নেমে একটু জিজ্ঞাসাবাদ করতেই চোপতা যাওয়ার শেয়ার গাড়িও পেয়ে গেলাম। সেটির ভাড়া পড়ল মাথাপিছু 300 টাকা। গৌরীকুণ্ড থেকে আমরা রওনা দিয়েছিলাম সকাল 8টায়, আর চোপতায় পৌঁছালাম ঠিক দুপুর 12টায়। এখানে আমাদের কোনো রুম বুকিং করা ছিল না। নেমেই চোখে পড়ল সারি সারি হোমস্টে, ছোট ছোট 4-5 কামরার বাড়ি, সব একবারে পাশাপাশি। কথাবার্তা বলে আমরা একটি রুম নিলাম। ভাড়া পড়ল 1000 টাকা। ঠান্ডা এমন ছিল যে মনে হচ্ছিল শরীর জমে যাবে এবার। এই যেখানে দাঁড়িয়েছিলাম এটি ছিল আমাদের চোপতার আস্তানা, নাম অনুকম্পা হোমস্টে। এই হোমস্টের নাম্বারটি আমি ভিডিওর মধ্যে শেয়ার করে দিলাম, আপনারা চাইলে এখানে বুকিং করেও আসতে পারেন। চোপটাকে অনেকেই বলে মিনি সুইজারল্যান্ড অফ ইন্ডিয়া। উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2600 মিটার উচ্চতায় এই সবুজ মেঠো উপত্যকা। ঘন দেবদারু আর রোডোডেনড্রন জঙ্গলের মধ্যে চোপটা বহু পুরনো সময় থেকে ট্রেকারদের এক আকর্ষণ ও সাধু সন্ন্যাসীদের প্রিয় বিশ্রামস্থল। চোপটা থেকে যে ট্রেকটা শুরু হয় সেটি আমাদের নিয়ে যায় তুঙ্গনাথ মন্দির, যেটি পঞ্চ কেদারের মধ্যে একটি এবং পৃথিবীর সর্বোচ্চ শিব মন্দির। বিশ্বাস করা হয় পাণ্ডবদের সময় থেকেই এই এলাকা ধর্মীয় গুরুত্ব পেয়েছে। আর তুঙ্গনাথের ওপরেই আছে চন্দ্রশিলা, অর্থাৎ চাঁদের শিখর। শাস্ত্রে বলা আছে ত্রেতা যুগে রাবণবধের পর শ্রীরামচন্দ্র এখানেই তপস্যা করেছিলেন। আবার অনেকের মতে চন্দ্রদেব একসময় এই শিখরে ধ্যান করতেন, তাই নাম চন্দ্রশিলা। চূড়ায় উঠে চারদিকে 360 ডিগ্রি হিমালয়ের যে দৃশ্য দেখা যায়, নন্দাদেবী, ত্রিশূল, চৌখাম্বা সব মিলিয়ে সেই সৌন্দর্যের জন্যই আজ চোপটা চন্দ্রশিলা ভারতের এক অন্যতম জনপ্রিয় ট্রেক রুট।
চোপটায় পৌঁছানোর দিনটা আমরা পুরোটা বিশ্রাম নিলাম। রাতে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। ভোর রাত 2:30-টে শুরু হবে আমাদের চন্দ্রশিলা ট্রেক। চারদিকে ঘন অন্ধকার, হাত বাড়ালেও কিছু দেখা যায় না, শুধু টর্চ লাইটের আলো রেখা ছাড়া। কেদারনাথ ওয়াইল্ড লাইফ স্যাংচুরির গভীর জঙ্গলের ভেতর দিয়ে পাহাড়ি রাস্তায় আমরা হাঁটতে শুরু করলাম। অন্ধকার এতটাই গহন যে পাশের মানুষ হাঁটছে কিনা তা পর্যন্ত বোঝা যায় না টর্চ লাইটের আলো ছাড়া। সাথে একটি রোমহর্ষক উত্তেজনা, কারণ এই জঙ্গলে আছে কালো ভাল্লুক আর মাস্ক ডিয়ার। হঠাৎ যদি সামনে এসে পড়ে। যখন আমরা দুজন হাঁটা শুরু করলাম, আমাদের পাশ দিয়ে চলে এলো সারমেয়র দল। তারা এক অদ্ভুত সঙ্গী হয়ে উঠল। হাঁটতে হাঁটতে কিছু দূর যেতেই চোখে পড়ল কিছু ট্রেকের দল। তারাও জার্নি শুরু করেছে। অন্ধকারে তো মানুষ দেখা যাচ্ছিল না, শুধু সারি সারি আলো ওপর দিয়ে এগিয়ে যাচ্ছে। পাহাড়ের ঢাল বেয়ে একের পর এক ট্রেকের দল উঠে চলেছে। রাতে এই ট্রেকটি শুরু করার একটাই উদ্দেশ্য, চন্দ্রশিলা থেকে সূর্যোদয় দেখতে পাওয়া। তুঙ্গনাথ ট্রেক 6 কিলোমিটার, আর সেখান থেকে চন্দ্রশিলা আরও 1.5 কিলোমিটার। সত্যি বলতে কি, কেদারনাথ ট্রেক করবার পর আর শারীরিক অসুস্থতা, ঠান্ডা, কাশি, যন্ত্রণা, এই সব মিলিয়ে এই পথ হাঁটা আমার জন্য বেশ কঠিনই হয়ে পড়ছিল। চন্দ্রশিলার 1.5 কিলোমিটার পথ হলেও অত্যন্ত খাড়াই রাস্তা, বরফে ঢাকা পথ, পা স্লিপ করার সম্ভাবনাই সবচেয়ে বেশি। কোনো বাঁধানো রাস্তা নেই, শুধু পাথর, বরফ আর সামনের লোককে অনুসরণ করে উপরে উঠতে হচ্ছে। একদিকে ভোরের আলো ফুটতে শুরু করেছে, আর চূড়ায় পৌঁছাতে তখনও কিছুটা পথ বাকি। শরীর আর সাথ দিচ্ছিল না, আর মনে চলছিল একটাই চিন্তা, সূর্যোদয় যদি মিস করে যাই। শেষ শক্তিটুকু সঞ্চয় করে যখন ওপরে উঠলাম, চূড়ায় পৌঁছালাম, তখন ভোরের আলো চারিদিকে ছড়িয়ে পড়েছে, কিন্তু সূর্যোদয় হয়নি। তবুও পাহাড়ের মাথায় জমে থাকা মেঘের ভেতর দিয়ে নরম বেগুনি হলুদ আভা ছড়িয়ে পড়েছে চারিদিকে। হিমেল বাতাস, চোখ নাক একেবারে জমে যাচ্ছে। গ্লাভস খুললেই হাত যেন আর অনুভব করতে পারছি না, কিন্তু চোখে যা দেখলাম তার সঙ্গে কোনো কিছু কষ্টের তুলনা চলে না। চারিদিকে দাঁড়িয়ে থাকা হিমালয়ের মহারাজত্ব, মেঘের আড়ালে ঠায় দাঁড়িয়ে থাকা কিছু শৃঙ্গ, আর ঠিক পূব আকাশে ধীরে ধীরে উঠে আসা সূর্যের সেই প্রথম দর্শন। এ যেন জীবনের সবচেয়ে মূল্যবান মুহূর্ত। সেই দৃশ্যের সামনে দামি গাড়ি, দামি বাড়ি, দামি জামা কাপড় কিছুই গুরুত্ব পায় না। নিজেকে খুবই ক্ষুদ্র মনে হতে লাগলো এই অসামান্য পৃথিবীর ভিতরে। চন্দ্রশিলা থেকে সূর্যোদয় দেখা যেন জীবনের এক অনন্য সার্থকতা। প্রায় 1 ঘন্টা আমরা সেই প্রচণ্ড ঠান্ডা হাওয়ার মধ্যে চন্দ্রশিলার চূড়ায় বসে রইলাম। শরীর জমে যাচ্ছিল, কিন্তু চোখ সরানো যাচ্ছিল না সেই অপূর্ব সৌন্দর্য থেকে। তারপর ধীরে ধীরে নামবার পালা। চন্দ্রশিলা ওঠার থেকে নামাটা আমার জন্য আরও কঠিন লাগছিল। পিছল বরফ, খাড়া ঢাল আর ক্লান্ত শরীর, সব মিলিয়ে ধীরে সাবধানে নামতে নামতে অবশেষে নিচে এসে পৌঁছালাম। তারপর চললাম তুঙ্গনাথ মন্দিরের দিকে। পঞ্চকেদারের মধ্যে তুঙ্গনাথ হলো সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত শিব মন্দির, যা প্রায় 3680 মিটার। বিশ্বাস করা হয় মহাভারতের যুদ্ধের পর পাণ্ডবরা যখন শিবের আশীর্বাদ প্রাপ্ত হতে চাইলেন, তখন শিব তাদের এড়াতে বিভিন্ন রূপে হিমালয়ের বিভিন্ন স্থানে লুকিয়ে পড়েন। সেই সময় শিবের বাহু অর্থাৎ আর্ম নাকি তুঙ্গনাথ অঞ্চলে প্রকাশ পেয়েছিল। এই কারণেই নাম তুঙ্গ অর্থাৎ উঁচু, আর নাথ অর্থাৎ ভগবান। ঐতিহাসিকদের মতে এই মন্দিরটি স্থাপত্য হয় 1000 বছরেরও বেশি পুরনো, আর এটি কুতি অর্থাৎ কাঠিয়ুরি রাজবংশে শাসনকালে নির্মিত হয়েছিল বলে ধারণা করা হয়। মন্দির দর্শন করে এবার নিচে নামার পালা। ক্লান্তিতে পা কাঁপছিল, তাই একে অন্যের মনোবল বাড়িয়ে আমরা ধীরে ধীরে নামতে শুরু করলাম। ওপরে উঠতে যাওয়ার সময় চারপাশটা কিছুই দেখা যায়নি, শুধু অন্ধকার আর ঠান্ডা। আর এবার নামার পথে সেই দৃশ্য চোখে পড়ল।
পাহাড়ের সারি, রডোডেনড্রনের রং, ঘন জঙ্গল, দূরে চূড়ার ওপর সূর্যের আলো, এসব দেখে একেবারে অভিভূত হয়ে গেলাম। কোথায় বিদেশ, আমাদের নিজেদের ভারতবর্ষের মতো বৈচিত্র্য আর সৌন্দর্য পৃথিবীর আর কোনো দেশে নেই। হয়তো সত্যি সব দেশের রানী আমার এই জন্মভূমি। তুঙ্গনাথ থেকে নেমেই আমরা রুমে ফিরে গিয়ে ব্যাগ গুছিয়ে নিলাম, কারণ আজই রওনা দিতে হবে আমাদের পরের গন্তব্য বদ্রীনাথের দিকে। চোপটা চন্দ্রশিলা থেকে বদ্রীনাথের দূরত্ব 170 কিলোমিটার। রিজার্ভ গাড়ি নিয়ে গেলে সময় লাগবে 5 ঘন্টা, কিন্তু এই ট্রিপটা আমরা বাজেটে করব সিদ্ধান্ত নিয়ে বেরিয়েছিলাম। ভ্রমণ মানেই শুধু গন্তব্য নয়, পথের অভিজ্ঞতাও সমান গুরুত্বপূর্ণ। আমরা চেয়েছিলাম পর্যটক না হয়ে ট্রাভেলার হতে। ব্যাগ গুছিয়ে সকাল 10টায় রুম চেক আউট করলাম, তুঙ্গনাথ থেকে শেয়ার গাড়ি নিলাম এবং প্রথম পৌঁছে গেলাম রুদ্রপ্রয়াগ সকাল 11টায়। ভাড়া পড়ল মাথাপিছু 500 টাকা। আমাদের আজই বদ্রীনাথ পৌঁছাতে হবে, কারণ জিএমভিএনের অগ্রিম রুম বুক করা ছিল। রুদ্রপ্রয়াগ থেকে বদ্রীনাথের ডিরেক্ট কোনো গাড়ি পেলাম না। একটা গাড়ি পেলাম যেটি আমাদের যোশীমঠ পৌঁছে দিচ্ছে। দিনটি ছিল দীপাবলি, গাড়ির সংখ্যা খুবই কম, তাই বেশি কথা না বাড়িয়ে উঠে পড়লাম গাড়িতে। যোশীমঠের পুরনো বাজারে আমাদের নামিয়ে দিল এবং আমাদের ভাড়া নিল মাথাপিছু 250 টাকা। মনে এক দুশ্চিন্তা, কারণ ঘড়িতে তখন 3:30 বাজে। এইভাবে পৌঁছানো যাবে তো? ব্যাকপ্যাক নিয়ে হাঁটতে শুরু করলাম ওল্ড বাজার থেকে নিউ বাজারের দিকে। দীপাবলি হওয়ার দরুন হাট বাজার বসেছে, চারিদিকে পটাকা বিক্রি হচ্ছে, দোকানে দোকানে মিষ্টি বিক্রি হচ্ছে। পাহাড়ে এই আমার জীবনের প্রথম দীপাবলি। হাঁটতে হাঁটতে যখন নতুন বাজার গিয়ে পৌঁছালাম, তখন জানতে পারলাম যে দীপাবলি হওয়ার কারণে কোনো শেয়ার গাড়ি চলবে না আজ। মাথায় যেন বাজ ভেঙে পড়ল। অনেক খোঁজাখুঁজির পর একটি গাড়ি পেলাম, যারা বলল 3000 টাকা দিয়ে রিজার্ভ করে যেতে হবে। আমরা একটু হতাশ হয়ে রাজি হলাম ঠিকই, কিন্তু ঠিক সেই সময় দূর থেকে চোখে পড়ল সেই ট্রেকের দল, যাদের আমরা তুঙ্গনাথে দেখেছিলাম। তারা সবাই মিলে 10 জন ছিল এবং তারাও বদ্রীনাথ যাওয়ার জন্য গাড়ি খুঁজছিল। আমরা তাদের সঙ্গে জুড়ে গেলাম। 12 জন হওয়াতে ড্রাইভারও আগ্রহী হয়ে উঠল এবং বলল মাথাপিছু 1000 টাকা লাগবে। আমরা তাতেই রাজি হয়ে গেলাম। গাড়ি স্টার্ট দিতেই আমি মনে মনে বদ্রীনারায়ণকে নমস্কার জানালাম। তার ইচ্ছা ছাড়া তার দর্শন কেউ পায় না। অন্ধকার পাহাড়ি রাস্তায় গাড়ি ছুটে চলল। যখন বদ্রীনাথ পৌঁছালাম তখন বাজল সন্ধে 7টা। জিএমভিএন বাসস্ট্যান্ড থেকে 200 মিটারের দূরত্বে। আমাদের বুকিং করা ছিল। ডরমেটরি রুম বুকিং করেছিলাম, প্রতি বেড 600 টাকা। কাগজপত্র দেখাতেই তারা আমাদের ঘর অ্যালট করে দিল এবং 2টি বেড দিল। ফ্রেশ হয়ে ঘড়িতে বাজে 8টা। আমরা আর অপেক্ষা করলাম না। দীপাবলির শুভ দিনেই বদ্রীনাথকে দর্শন করব। 9টায় মন্দির বন্ধ হয়ে যায় বলে একটু দ্রুত পৌঁছালাম। ঘড়িতে তখন 8:15 বাজে। একটা শেষ লাইনে আমরা দাঁড়ালাম। আমার মনে আছে গর্ভগৃহে আমি ঢোকবার আর 2 জন পরই কপাট বন্ধ হয়ে গেল। নিজেকে সেই দিনটা একটু হলেও ভাগ্যবান মনে হচ্ছিল। মন ভরে দর্শন করলাম, প্রসাদ নিলাম। দীপাবলির দিন বলে এত রাতে মন্দিরে ভিড় ছিল। চারিদিকে পর্যটকের ঢল। সবাই যেন বদ্রী বিশালকে দর্শন করে মুক্ত হয়ে যাচ্ছিল। চতুর্দিকে কত প্রদীপ। সব মানুষ নিজেদের মনস্কামনা জানিয়ে প্রদীপ জ্বালাচ্ছিল এই দীপাবলির দিনে। দূর থেকে বাজি পোড়ানোর শব্দও শুনতে পাচ্ছিলাম। মন্দির দর্শন করে বেরিয়ে এসে একটু নিচে নামতেই আমরা এই কুণ্ডের সামনে এসে পৌঁছালাম। এইখানেই স্নান করে বদ্রীনারায়ণকে দর্শন করা যায়। মন্দির দর্শন হওয়াতে মন আনন্দে ভরে উঠল। আমরা ফিরে যাচ্ছিলাম জিএমভিএনের দিকে। শরীর এতটা জার্নি করাতে অত্যন্ত ক্লান্ত। জিএমভিএনের রুম বুকিংয়ের সঙ্গেই ডিনারটা ইনক্লুডেড ছিল। ডিনারটা বুফেতে সার্ভ করছিল। সকলে গিয়ে নিজেদের প্লেট নিয়ে খাবার সংগ্রহ করে ডাইনিং টেবিলে বসে সপরিবার ডিনার খাচ্ছিল। আমরাও তাই করলাম। ডিনার শেষ করে রুমে ফিরে গিয়ে রাতটায় আমরা ঘুমিয়ে পড়লাম। ক্লান্তি থাকায় কখন যে ঘুম এসে গেল বুঝতে পারিনি। পরদিন ভোরবেলা যখন চোখ খুলল তখনই অপূর্ব সৌন্দর্য চোখের সামনে ধরা দিল। ভোরের প্রথম আলোয় সোনালি আভায় উজ্জ্বল এই বরফ স্নাত পর্বত শৃঙ্গ। আহা, এরকম দৃশ্য যেন জীবনেও কল্পনা করা যায় না। কি সৌন্দর্য, কি সাবলীল জায়গা। কিছুক্ষণ দাঁড়িয়ে এই সৌন্দর্য উপভোগ করলাম।
এবং স্মৃতিতে এলো আজই আমাদের কিন্তু হরিদ্বার ফিরতে হবে। সুতরাং বেশি সময় নষ্ট না করে যথারীতি তাড়াতাড়ি ব্যাগ প্যাক করে আবার ছুটলাম বদ্রীনারায়ণ বাস স্ট্যান্ডের দিকে। বদ্রীনাথ বাস স্ট্যান্ড থেকে বাস ডিরেক্ট যায় হরিদ্বার বা ঋষিকেশ। আমরা অগ্রিম টিকিট বুক না করতে পারার জন্য আমাদের সিট পড়েছিল একেবারে শেষ সারিতে, এবং যে বাসটি সেই দিন যাচ্ছিল সেটি ঋষিকেশ পর্যন্ত পৌঁছায়। অগত্যা তাতেই আমাদের যেতে হতো, কারণ বদ্রীনাথ থেকে হরিদ্বার যেতে 12 কি 11 ঘন্টা সময় লাগে। এই বাসটি যদি মিস করে ফেলতাম তাহলে আজ আর আমাদের ফেরা হতো না। সেদিন রাতেই আমাদের হাওড়া ফেরার ট্রেন। 12 ঘন্টা জার্নি করে আমরা অবশেষে হরিদ্বার এসে পৌঁছালাম। হাতে তখনও 2 ঘন্টা সময় ছিল ট্রেন ছাড়ার, তাই লকার রুমে ব্যাগগুলো রেখে চলে এলাম হরকেপৌরি ঘাট। হরিদ্বার এসে মা গঙ্গাকে নমন না করলে মনে হয় না যেন ট্রিপটা কমপ্লিট হয়েছে। এখানেই ডিনারটা সেরে ফেললাম কিছু সুস্বাদু চাট খেয়ে। ব্যাস, তারপর ফিরে গেলাম স্টেশনে। দিয়ে রাত 10:18 13:10 হরিদ্বার হাওড়া দুন এক্সপ্রেস ধরলাম। এখানেই আমাদের কেদারনাথ, তুঙ্গনাথ এবং বদ্রীনাথ যাত্রাটি সম্পূর্ণ হলো। আমাদের এই ভ্লগটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন আর একটি লাইক করবেন, যাতে এই রকম ভ্রমণ অভিজ্ঞতা গল্পের মাধ্যমে আপনাদের কাছে আবার নিয়ে আসতে পারি পরের কোনো একটি গন্তব্যের থেকে। এই রকমভাবেই সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন আমার চ্যানেল আ হডফেল লাইফ।